শেষ মাত্র আর কিছুদিনই বাকি, আর অলরেডি অ্যাডমিট কার্ডসও আউট হওয়া শুরু হয়ে গেছে। এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েট মেন্স। তো লাস্ট এই কিছুদিন আমাদের কী করণীয় এবং কী করণীয় নয়, যাতে করে এই ফাইনেস্ট অপরচুনিটি যেটা আমাদের হাতে এখন আছে সেটাকে আমরা সাকসেসে কনভার্ট করতে পারি। নমস্কার বন্ধুরা, আমি নিরঞ্জন, ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো যেটা বলার বিষয়, প্রথমত আমি পয়েন্ট আউট করতে চাই যে অনেকে আমার কাছে অনেক প্রশ্ন নিয়ে আসছে, আর কিছু অদ্ভুত প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। যেমন ইডাব্লিউএস কাট অফ কেন 0 গেছে, মেন্সেও কি ইডাব্লিউএস কাট অফ 0 যাবে, ওবিসি কাট অফ অনেকটাই কম দেখা গেছে, তো ওবিসি কাট অফ কি মেন্সেও অনেকটাই কম থাকবে, তার সাথে জেনারেল কাট অফ মেন্সে কত অবধি যেতে পারে ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে, ইত্যাদি ইত্যাদি প্রশ্নের আমরা সম্মুখীন হচ্ছি। তো প্রথমত যেটা বলবো যে দেখো, কাট অফ কম যাবে বেশি যাবে এটা ততক্ষণ পর্যন্ত প্রেডিক্ট করা বা বলা সম্ভব নয় যতক্ষণ না এক্সাম হচ্ছে। মাল্টিপল শিফটসে এক্সাম হবে, 2টো ডেট সম্ভবত আছে আমাদের হাতে, তো সেই হিসেবে কিন্তু অনেক কিছু ফ্যাক্টরস ডিপেন্ড করছে যেটার জন্য আমাদের কাট অফ প্রভাবিত হবে। তো তাই আগে থেকে কোনো কমেন্ট মন্তব্য আমরা করব না, আর সেটা নিয়ে আমরা চিন্তিতও হব না। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এই কিছুদিন আমাদের চিন্তাটা শুধুমাত্র হওয়া উচিত লাস্ট মিনিট পলিশিং অ্যান্ড লাস্ট মিনিট ব্রাশ আপস, রিভিশনস, এইগুলোর ওপর বেস করে হওয়া উচিত। তবে করে গিয়ে এত যে ফাইনেস্ট একটা অপরচুনিটি এই মুহূর্তে আমাদের হাতে আছে, তোমরা সকলেই দেখতে পাচ্ছ কতটা কম কাট অফ গেছে প্রিলিমসে। এবং আমার যতদূর ধারণা, যদি আমি কিছু কমেন্ট করতেই হয় তাহলে এটুকু বলতে পারি, আর 5টা বছর আসাম স্টেটের সিনারিও যেরকম থাকে, ওয়েস্ট বেঙ্গলের যা ভ্যাকেন্সি এবছর, তাতে করে ওয়েস্ট বেঙ্গলের সিনারিওটা সেরকম জায়গায় এসে দাঁড়িয়েছে। তো যে ক্ষেত্রে অন্যান্য বছরগুলোতে আমরা দেখতে পেয়েছি এবং দেখেওছি যে অনেক ক্যান্ডিডেট যারা দীর্ঘ বছর ধরে প্রিপারেশন করতে করতে একটুর জন্য যারা কাট অফ মিস করছে বারবার, ফ্রাস্ট্রেটেড হয়ে লাস্টে একটা জব সিকিওর করার জন্য এনিহাও নিজের স্টেটের বাইরে আসাম স্টেট থেকে ফর্ম ফিল আপ করে তারা দেখা যাচ্ছে জব সিকিওর করতে বাধ্য হয়েছে এবং জব সিকিওরও করেছে। এবং এখান থেকে প্রমাণিত যে তুলনামূলক কম্পিটিশন লেভেলটা একটু কম থাকে, এবং তার জন্য যারা অনেক স্ট্রাগল করা সত্ত্বেও ওয়েস্ট বেঙ্গলের হাই কাট অফের জন্য সাকসেসফুল হতে পারছিল না, তারা সেই জায়গা থেকে কিন্তু আসাম থেকে অ্যাপ্লাই করার পর সাকসেস পেয়েছে। তো সেই সিনারিওটাকে মাথায় রেখে আমি এটুকু বলতে পারি যে ওয়েস্ট বেঙ্গল স্টেটের বর্তমানের যে অবস্থা, সেইটা এখন আসাম স্টেটের মতন হয়ে দাঁড়িয়েছে। তাই কম্পিটিশনের একটু লঘুত্ব আমরা তো দেখতে পাবোই অবশ্যই, ওই হার্ড অ্যান্ড টাফ যে ব্যাপারটা সেটা একটু হলেও কমবে অন্যান্য বছরের তুলনায় যদি বলতে হয়। তার বলে এমন নয় কিন্তু যে কম্পিটিশন একেবারেই থাকবে না। যারা আশা করছে ঠিক আছে চলো গায়ে হাওয়া লাগিয়ে আমরা চলে যাব এবং কিছু দিবার স্বপ্ন দেখে আমরা পার করে ফেলবো, তা কিন্তু নয়। ফোকাস এখনও কিন্তু টপ নচ থাকতে হবে, 100% ফোকাস রাখতে হবে এবং 100% এফোর্টস এখনও পুট করতে হবে, তবে করে গিয়েই কিন্তু সাকসেসফুল হওয়া যাবে, আদারওয়াইজ হবে না। যারা অনেক বছর ধরে প্রিপারেশনে লেগে রয়েছে তাদের জন্য একটা বিরাট বড় অপরচুনিটি, আমি আগেও বলেছি আবারও বলবো, এরকম অপরচুনিটি আবার কবে আসবে কেউ জানি না আমরা, আর পাবো কি না সেটাও বলা মুশকিল। তাই এটা এখন হাতে আছে, এটাকে এনিহাও কনভার্ট করতেই হবে। ওকে, তো আমি সবাইকে এটাই বলবো যে প্লিজ ফোকাস অন দ্যাট থিংস। আর এবার তাহলে কী করণীয়, আমাদের লাস্টে কিছুদিন কী করা উচিত? অনেকেই বদার্ড হচ্ছে প্র্যাকটিস কোথা থেকে করব, কেমন টাইপের কোশ্চেন আসে, লেভেল কীরকম হয়। অনেকে দেখা যাচ্ছে হয়তো ক্ল্যারিক্যাল মেন্স আগে কখনো দেয়নি, বা এসবিআই ক্লার্ক মেন্স আগে কখনো দেয়নি, হয়তো প্রথমবার অ্যাপিয়ার করছে। তো তাদের জন্য আমি বলবো কোয়েশ্চেনের লেভেল বোঝার সবথেকে ইজিয়েস্ট উপায় হচ্ছে মক টেস্ট দাও তোমরা। মক টেস্ট দিলে পরেই তোমরা দেখতে পাবে যে কীরকম প্যাটার্নের কোশ্চেন আসতে পারে, প্যাটার্ন কীরকম দিকে ড্রাইভ করছো তোমাকে, কোয়ান্টসের ক্ষেত্রে ডিআই কীরকম লেভেলের আসতে পারে। অনেকে ভাবছে যে খুব বুঝি আকাশ কুসুম ডিফিকাল্ট জিনিসপত্র আছে, লজিক্যাল ডিআই আসে, এক্সট্রা ভ্যারিয়েবলস থাকে, এই হয় সেই হয়, তা নয়। আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর 5টা ক্লারিক্যাল মেন্সের মতন এসবিআইতেও যেটা দেখা যায় সেটা হচ্ছে কোয়েশ্চেন্স কিন্তু মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স আর ডুয়েবল, করার মতন সহজ সহজ প্রশ্নই থাকে। শুধু কি তোমার কনসেপচুয়াল ডেপথটা কতটা সেটা চেক করার মতন কোয়েশ্চেন দেওয়া হয়। তুমি যদি কনসেপচুয়ালি স্ট্রং হও তাহলে কিন্তু তোমার কোনো রকম প্রবলেম বা ডিফিকাল্টি হওয়ার কথা নয় ওই কোয়েশ্চেনগুলো সলভ করার ক্ষেত্রে, তাতে ডিআই হোক অ্যারিথমেটিক হোক যাই হোক না কেন। হ্যাঁ, কোয়েশ্চেন্সগুলো করতে গিয়ে তোমরা দেখতে পাবে একটু ক্যালকুলেটিভ হবে, লেন্দি হবে, করতে সময় লাগবে, দ্যাটস ইট, আর বেশি কিন্তু কিছুই থাকবে না। হয়তো একটা টেবিল ডিআই হয়তো দিয়ে দিল বা একটা লাইন গ্রাফ দিয়ে দিল তোমাকে, দেখা যাচ্ছে ওখানে হয়তো 2-3টে ফ্যাক্টর, 2-3টে হয়তো ডেটা তোমাকে কমপ্লিকেট করে দেওয়া আছে, কিন্তু ডেটা তোমার চোখের সামনেই দেওয়া থাকবে। খুব কম ক্ষেত্রেই দেখা যাবে হয়তো খুব জটিল কোনো ক্যালকুলেশন করে তোমাকে ডেটা বার করতে হচ্ছে। কি করতে হবে, ছকটাকে সিম্পলিফাই করে ডেটাগুলোকে আমাকে জাস্ট অর্গানাইজ করে তুলে নিতে হবে। তারপর একবার ওই কাজটা গুছিয়ে নেওয়ার পর তোমার দেখবে ডিআইটা আর কিছু নেই কোশ্চেনগুলোর মধ্যে, আর 5টা যে কোশ্চেন থাকবে একদম ইজি, একদম ডুয়েবল, সহজ সহজ প্রশ্ন তোমাকে দেওয়া থাকবে।
আচ্ছা, যদি অ্যারিথমেটিকের কথা বলি, অ্যারিথমেটিকেরও কিছু রেগুলার প্যাটার্নসের মধ্যেই আমরা কোশ্চেন দেখতে পাবো। খুব যে এক্সপেরিমেন্টাল কোশ্চেন আসে যে একদম তোমার রেঞ্জের বাইরে, তোমার ধারণার বাইরে, তা কিন্তু আমরা দেখি না এসবিআই ক্লার্ক মেন্স বা যে কোনো ক্লারিক্যাল মেন্সের কথা যদি বলি। রিজনিংয়ের কথা যদি বলা হয়, হ্যাঁ অবশ্যই সিটিং অ্যারেঞ্জমেন্ট পাজল কিন্তু মেন্স লেভেলে কখনোই আমরা বলতে পারি না যে সহজ সরল হালকা ফুলকা আসবে, তা না। কিছু এক্সপেরিমেন্টস থাকবে, কিছু ক্লু এমন থাকবে, প্যাটার্ন হয়তো ফ্রেমটা সিমিলার, হয়তো দেখা যাচ্ছে একটা তোমাকে নর্মাল হয়তো উইক বেসড পাজল হয়তো দিয়েছে এবং সেখানে হয়তো দেখা যাচ্ছে পার্সনদের নেম আছে, তাদের হয়তো বার্থ প্লেস বা হোম টাউন কিছু একটা বলা আছে এবং তার সঙ্গে আরও একটা কিছু আইটেম ওরা ক্যারি করছে, এরকম কিছু হয়তো বলা আছে, দুটো ভ্যারিয়েবল দিয়ে হয়তো করা হয়েছে, ঠিক আছে। এবার নর্মাল প্যাটার্ন মেন্স লেভেলের জন্য এটা খুব ঠিকঠাক জিনিস, কিন্তু দেখা যাবে হয়তো কিছু ক্লুজ এমন দেওয়া থাকলো, ইন্টারলিঙ্কিং ক্লুজ হয়তো তুমি পাচ্ছ না, একটু তোমাকে ওখানে মাথা খাটাতে হচ্ছে, একটু পজ নিতে হচ্ছে, একটু ব্রেক নিয়ে পর তোমাকে ভালো করে অ্যানালাইজ করে তারপর ওখানে ডেটাটাকে পুট করতে হচ্ছে, হয়তো একটু এক্সট্রা তোমার প্রজেকশনস আসতে পারে, এই টাইপের জিনিসগুলো হতে পারে। কিন্তু এমন কোনো টাইপের কোশ্চেন আসবে না যেটা তুমি বলবে না এটা তো একদমই মানে ছোঁয়ার মতন ছিল না, তা কিন্তু নয়। তবুও বা রিজনিংয়ে বলবো সিটিং পাজল একটু চুজি হতে হবে, কোনটা আমার আগে করা উচিত কোনটা পরে করা উচিত এইটা একটুখানি চুজি হতে হবে। এমন না যে কোনো একটা স্টাক হয়ে গেছে একটা কোনো পাজলের মধ্যে, কিন্তু আমরা ওটাকে নিয়েই পড়ে আছি জেদ ধরে যে না এটাকে সলভ না করে আমি তো বেরোবো না, সেটা করলে চলবে না। যখনই স্টার্ট হবো দেখবো যে না আমার তো এখানে একটুখানি নড়বড়ে সিচুয়েশন হচ্ছে, আমরা ছেড়ে দেবো ওটাকে, আমরা পরের কোশ্চেনে মুভ করবো। আর কোয়ান্টসের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই যে স্পিড ম্যাথসের সেকশন যেগুলো থাকে, যেমন নাম্বার মানে সিম্পলিফিকেশন বেসড অ্যাপ্রক্সিমেশন বেসড কোশ্চেন্স কিছু থাকে, সেইগুলো নাম্বার সিরিজ, কোয়াড্রেটিক ইকুয়েশন বেসড, কোয়ান্টিটি কম্প্যারিজন টাইপের বেসড কিছু কোশ্চেন থাকে, সেইগুলো আমি রেকমেন্ড করব আগে আমরা ওই ধরনের কোশ্চেনগুলোকে আগে করে নেব। কারণ ওরকম কিছু কোশ্চেন করে মোটামুটি 8-10 নাম্বার মতন অ্যাটেম্প্ট হয়ে গেলে পর একটা কনফিডেন্স চলে আসবে। তারপর আমরা যেটা করা উচিত সেটা হচ্ছে আমরা ডিআই আগে আমরা দেখে নেব, কী কী প্যাটার্নের ডিআই এসছে, ঠিক আছে, ওগুলো আগে আমরা দেখে নেব। এবং ডুয়েবল প্যাটার্নের ডিআই যেগুলো মনে হবে, ডেটাগুলো রিড করেই বুঝতে পারবো কোনখান জায়গায় ডেটা এক্সট্র্যাক্ট করাটা ইজি, কোন ডিআইগুলোতে ডেটাটাকে এক্সট্র্যাক্ট করার জন্য একটু খাটতে হবে। তো যেখানে দেখবো ডেটা ডাইরেক্ট দেওয়া আছে, কোনো অ্যাসার ঝামেলা নেই, একটু ক্যালকুলেটিভ হতে পারে, লেন্দি হতে পারে, সেগুলোকে আমরা আগে করে নেবো। যেখানে ডেটা এক্সট্রাকশনের ব্যাপার থাকবে তারপর সেই ডেটা এক্সট্রাকশনের কোশ্চেনগুলোতে ঢুকে একটু রিড করে দেখবো কতটা জটিলতা আসছে। যদি নর্মাল মনে হয় তাহলে করে নেব, যদি মনে হয় না ভাই এটাতে আরেকটু ভাবতে হবে বা সময় যেতে পারে, তখন ওটাকে আবারও আমি ছেড়ে দেবো। দিয়ে অ্যারিথমেটিক সেকশনের কোশ্চেন যেগুলো আছে সেগুলোকে আমরা টুকটুক করে ধরতে ধরতে থাকবো এবং একটা একটা করে করতে করতে এগোবো। ওকে, তো এই সিকোয়েন্সটা ফলো করাটা আমার মনে হয় বেটার। রিজনিংয়ের ক্ষেত্রেও যদি বলতে হয় তাহলে এটাই বলার বিষয় যে অবশ্যই আগে মিসেলেনিয়াস কোয়েশ্চেন্স যেগুলো আমরা পাবো সেগুলোকে আগে কমপ্লিট করে নেবো, ঠিক আছে। কিছু তোমার ডেটা সাফিসিয়েন্সি বেসড কোয়েশ্চেন পাবো, সেগুলোকে আমরা দেখে নেবো। তারপর ক্রিটিক্যাল রিজনিং বা মানে যদি বলি তোমার মানে ওইগুলোকে আমি কখনোই সেরকম প্রেফার করতাম না, কারণ আমার ওগুলো অসুবিধা হতো। তো যাদের ক্রিটিক্যাল রিজনিংয়ে ফুল কনফিডেন্স আছে তারা করতে পারো, যাদের কনফিডেন্স পুরোপুরি নেই তাদেরকে আমি বলবো যে পুরোপুরি কনফিডেন্স না থাকলে ওগুলো অ্যাটেম্প্ট করো না, নেগেটিভ মার্কিং বাড়িয়ে কোনো কিন্তু লাভ হবে না। ওকে, আর যখন এরপরে সিটিং পাজলের দিকে ঢুকবো তখন কি করবো, আমরা আগে রিড করে নেবো যে সিটিং অ্যারেঞ্জমেন্ট পাজল কীরকম লেভেলের আছে, ডেটাটা কীরকম দেওয়া আছে, ফ্রেমটা কীরকম দেওয়া আছে। যদি কনফিডেন্ট মনে করো নিজেকে তাহলে ওটাতে অ্যাটেম্প্ট করবো, যদি কনফিডেন্স না আসে তাহলে ওটাকে স্কিপ করে আপাতত পরের কোশ্চেনটায় যাবো। এরকম সিকোয়েন্সে চলতে হবে। কোনো কোশ্চেন করতে গিয়ে যদি মাঝখানে দেখো আটকে যাচ্ছি, আর এগোতে পারছি না, একদম পড়ে গেছি বিপদে, তাহলে করে সঙ্গে সঙ্গে ওটাকে স্কিপ করবো, দিয়ে অন্য কোশ্চেনে আমরা মুভ করে যাবো। কোনো জায়গায় আটকে গেলে কিন্তু চলবে না। তো এগুলোই কিছু জিনিস আমার মনে হয় এই কয়েকদিন তোমাদেরকে একটু প্র্যাকটিস করা উচিত। মক টেস্ট অ্যাটেম্প্ট করো, ফুল লেন্থ মক অ্যাটেম্প্ট করো এবং সেখানে এই স্ট্র্যাটেজিগুলো পুট করে দেখার চেষ্টা করো কীরকম কী স্কোর আসছে। নিজের স্ট্র্যাটেজি নিজে বানাও। আমি যেটা বলে দিলাম সেটাই যে তোমার জন্য অ্যাপ্লিকেবল হবে তা কিন্তু নাও হতে পারে। তো কিছু জিনিস নিজে ট্রাই করো, অ্যাপ্লাই করো মকের মধ্যে এক্সপেরিমেন্ট করে দেখো যে সেই জায়গাটায় তোমার স্ট্র্যাটেজিটা সাকসেসফুল হচ্ছে কিনা, তাহলে করে স্ট্রিক্ট উইথ দ্যাট স্ট্র্যাটেজি। যদি মনে হয় যে না এই স্ট্র্যাটেজিটা আমার গন্ডগোল মনে হচ্ছে, আমার আর একটু ইম্প্রোভাইজ করা দরকার, তাহলে তুমি নিজের স্ট্র্যাটেজি চেঞ্জ করো। যে জায়গাটায় তোমার মনে হচ্ছে যে না এইটা আমার একটুখানি মডিফাই করা উচিত, সেখানটা তুমি মডিফাই করো। আর কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই এই কয়েকদিনে যতটা তৈরি হয়েছে সেটাকে ভালোভাবে ঝালাই করো এবং রিভিশন দিতে থাকো। নতুন করে কোনো টপিক এখন স্টাডি করা, তাদের করে যে কোনো সাবজেক্টই হোক, কারেন্ট অ্যাফেয়ার্স হোক, কোয়ান্ট রিজনিং, ইংলিশ, ম্যাথ, যাই হোক না কেন, নতুন করে কোনো সাবজেক্ট বা টপিককে স্টাডি করা এখন কোনো মানে নেই। যতটুকু হয়েছে সেটার মধ্যে বারবার প্র্যাকটিস, বারবার রিভিশন, এটাকে পুরোপুরি রুটিন মেনে তোমরা চলো। আর ফালতু যে চিন্তাভাবনাগুলো করছো যে কাট অফ কত যাবে, জিরো কাট অফ হবে না কম কাট অফ হবে, কী হবে না হবে, এগুলো মাথা থেকে বার করো। যেটা হবে সেটা পরীক্ষার পরে বোঝাই যাবে, রেজাল্ট বেরোলে দেখতেই পাবো আমরা। আমাদের উদ্দেশ্য হচ্ছে ফাইনাল সিলেকশন।
এবং এত বড় যখন অপরচুনিটি আছে, আমি সবাইকে এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে অনেকেই যারা প্রচণ্ড স্ট্রাগল করছে অনেক বছর ধরে, তাদেরও এই বছর একটা বিরাট বড় সুযোগ, তারা সিলেকশন নিয়ে বেরোবে। এবং অনেক লাকি ক্যান্ডিডেট যারা হবে, লাকি কেন বলবো তার কারণ হচ্ছে এত বড় ভ্যাকেন্সির যে মানে ওয়েভটা, এটা কিন্তু আমাদের হাতে নেই, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ লাক। তো এক্ষেত্রে যারা দেখা যাচ্ছে খুব বেশি দিনের প্রিপারেশন এখনও শুরু করেনি, একদম নতুন এই প্রিপারেশন ফেজে, তাদের মধ্যেও কিন্তু অনেকে দেখা যাবে কিন্তু একটু ঠিকঠাক করে প্রিপারেশন করলে পরে, একটু ঠিকঠাক করে ঠিকঠাক জায়গায় জিনিসপত্র যদি তাদের ফেভার করে, তো তারাও দেখা যাচ্ছে কিন্তু অনেকে সিলেকশন নিয়ে বেরোবে। তাই মোদ্দা কথা, অপরচুনিটি বিরাট বড়। তাই অন্যান্য দিকে আমরা ডিস্ট্র্যাক্টেড না হয়ে এই অপরচুনিটিটার প্রতি পুরোপুরি ফোকাস করব এবং এটাকে কনভার্ট করার চেষ্টা করব। আমার অশেষ শুভেচ্ছা তোমাদের সকলের জন্য। বেস্ট অফ লাক।